গল্প চৈত্রের খরায় বসন্তের হাওয়া। লিখেছেন নৌসীন আদ্রিতা। গল্পের তৃতীয় অংশ। দীর্ঘ ৫ বছর পরে আবারও নিজের আসলো বাড়িতে পা রাখল আদ্রিতা। ধুলা, বালি, নোংরা জায়গাটি একসময় পরিষ্কার থাকত, তার শৈশব কৈশোরের স্মৃতি বহন করা বাড়িটা আজ পরিত্যক্ত। বাবা মারা যাওয়ার কয়েকদিন পরেই আদ্রিয়ান এসেছিল দেশে, নিজের মাকে সাথে নিয়ে উঠেছিল আলিশান বাড়িতে, যেখানে থাকার মানুষ ২ জন হলেও কামরার অভাব নেই। কিন্তু আফসোস, সে দালানে এই বাড়ির মতো আবেগ নেই। আদ্রিতা প্রতিটি দেওয়াল ফার্নিচার হাতড়ে দেখছে। এই ঘরের প্রতিটা কোণাতে বাবার সাথে জুড়ে থাকা হাজারো স্মৃতি আছে। আদ্রিতা নৌশাদ খানের ঘরে ঢুকে আলমারি খুলে দাঁড়ায়। সেখান থেকে বাবার সবচেয়ে প্রিয় একটা শার্ট বের করে আনে। আদ্রিতার মনে আছে স্পষ্ট, সে যখন ক্লাস 10-এ থাকাকালীন বৃত্তি পেয়েছিল তখন সে এই শার্টটা কিনেছিল তার বাবার জন্য। সেদিন থেকে নৌশাদ খান শার্টটাকে বহু যত্নে আগলে রেখেছিল। তোমার স্মৃতি রয়ে গেল আব্বু, কিন্তু তুমি ফাঁকি দিয়ে উড়াল দিল। এই পৃথিবী তোমার মতো না আব্বু, এরা ছায়া দেয় না, শুধু আঘাত দেয়। তুমি বিহীন ফুলের বাগানটাও কাটাতে পরিপূর্ণ হয়ে থাকে। তবুও তুমি এসো না। কিন্তু এবার আমি আসব, খুব শীঘ্রই আসব। শুধু 2টা অপূর্ণ কাজ পূরণ করে ফেলি। তারপর তোমার মিষ্টি মা তোমার কাছে চলে আসবে। তখন কোথায় ফাঁকি দিয়ে পালাবে আব্বু? আদ্রিতা উঠে বসে নিজের চোখের কোণায় জমে থাকা পানি মুছে, হাতে থাকা শার্টটি যত্ন সহকারে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নেয়। বাকিগুলোও পরে একসময় এসে নিয়ে যাবে ভেবে মনে মনে ঠিক করে রাখে। আদ্রিতা এবার সম্পূর্ণ ঘর জুড়ে চোখ ঘুরায়। কালকে নীরের বলা সে কথাটা আদ্রিতার মাথায় চেপে বসেছে। কিছু একটা লুকানো আছে আমার আড়ালে। আমি যা দেখতে চাইছি না, বা দেখতে পাচ্ছি না, কেউ এমনি এমনি কাউকে ঘৃণা করবে না। নীরের কণ্ঠে স্পষ্ট রাগ, জেদ, যা কিনা কাল টের পেয়েছি আমি। কি করেছিল আব্বু তার সাথে এটা আমাকে জানতেই হবে। আর সেদিন রাতে কে কল দিয়েছিল আব্বুকে? কেননা ওই কল পাওয়ার পরেই আব্বু কেমন অস্থির হয়ে উঠেছিল। আমি আগে কেন ভাবিনি এইসব? নিজের দুঃখ, কষ্ট নিজেকে সামলাতে এতটা ব্যস্ত ছিলাম যে নিজের আব্বুর মৃত্যুর রহস্যটাও বের করার চেষ্টা করিনি আমি। একচ্ছত্র দোষটা নীরের না। নীর যদি সিংহভাগ দোষ করে থাকে তবুও তার এক অংশ দোষ অন্য কারো, সে অন্য কেউটাকে। এটাই বের করতে হবে, আমি এটা বের করেই ছাড়ব। আর শেষে কাজ থাকবে নীরকে শেষ করা। আমি আমার কথা রাখব আব্বু। তোমার মৃতদেহের সামনে করা প্রতিজ্ঞা আমি রাখব। আদ্রিতা খুঁজতে থাকে, হন্য হয়ে রুমের চারিপাশ খুঁজতে থাকে। প্রতিটা ডয়ার, প্রতিটা কোণা, কিছুই বাদ রাখে না। বিছানার তোষক উল্টে পাল্টে দেখেও শেষে নিরাশ হয়ে বসে পড়ে মেঝেতে। হঠাৎ চোখ যায় আয়নার দিকে, সেখান থেকে বিছানার নিচে বক্সের মতো কিছু দেখতে পায় আদ্রিতা। আদ্রিতা হুড়মুড় করে খাটের নিচে তাকাতেই তার অধরে হাসি ফুটে ওঠে। আদ্রিতা নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হতে হতে অনেকটা রাত হয়ে যায়। রাত প্রায় 11টার কাছাকাছি বাজে। আশেপাশে রিকশা, সিএনজি কিছুই দেখতে পারছে না আদ্রিতা। এদিকে ফোনে চার্জও নেই যে আদ্রিয়ানকে কল দিয়ে আসতে বলবে। বিরক্তিতে তেতে উঠে আদ্রিতা। আসার সময় কাউকে বলেও আসেনি সে কোথায় যাচ্ছে। অসহ্য দরকারের সময় কাউকে পাওয়া যায় না। এমনি সময় অহরহ যানবাহন, আর আজকে দেখো একটা কাকপক্ষীও নেই। ভাল লাগে না। আদ্রিতা বিরক্তি নিয়ে হাঁটবে এমন সময় কানে আসে শীষ বাজানোর আওয়াজ। আদ্রিতা ভরকে পাশে তাকাতেই ভ্রু কুঁচকে ফেলে। আদ্রিতাকে এইভাবে তাকাতে দেখে নীর এক লাফে গাড়ির বোনাট থেকে নেমে বলে উঠে, উফ সুইট হার্ট, এইভাবে তাকাও কেন? যান টান নেওয়ার ধান্দা আছে নাকি? কাকপক্ষীকে খুঁজতে হবে কেন, যেখানে তোমার সুদর্শন স্বামী হাজির তোমাকে নেওয়ার জন্য? আদ্রিতা কিছু বলতে গিয়েও ঢোক গিলে রেগে হিসহিসিয়ে বলে উঠে, কি জন্য এসেছেন এখানে? নীর ন্যাকামো করে বলে উঠে, ওম্মা সুন্দরী বউ, রাস্তায় একা খোঁজ না নিলে হয়। আদ্রিতা তাচ্ছিল্য হেসে বলে উঠে, বউ? তো 5 বছর বউয়ের খোঁজ রাখলেন না কেন? নীর হেঁচকা টানে আদ্রিতাকে নিজের দিকে টেনে নিয়ে এসে বলে উঠে, খোঁজ নেয়নি বলছ? তোমার নারী নক্ষত্র কোনোটার খোঁজ জানি না রে বউ। তুমি কখন বাড়ি থেকে বের হও,
কখন ঢুকো, কই যাও, কার সাথে যাও, কিভাবে যাও, এই 5 বছরের সব রেকর্ডই তো রেখেছি। আদ্রিতা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে। নাটক কম করুন, শুনেছিলাম মাফিয়ারা নাকি অনুভূতিহীন হয়, নাটক ফাটক জানে না, কিন্তু আপনাকে তো এর সম্পূর্ণ বিপরীতে মনে হয়। সত্যি করে বলুন তো, আপনি কি আসলেই মাফিয়া নাকি কোনো ভণ্ড? নীর হো হো করে হেসে ওঠে। প্রাঞ্ছল এই হাসিতে মুহূর্তে থমকে যায় আদ্রিতা। নড়ার শক্তি অবধি পায় না। নীর আদ্রিতার নাকে টোকা দিয়ে বলে ওঠে, বাপের মতো গোয়েন্দাগিরি করা শুরু করেছ নাকি বউ? ও তো এই জন্য এসেছেন আপনি? প্রমাণ মিটাতে নাকি লুটপাট করতে? নীর আদ্রিতার এক হাত পিছনে মুড়ে গলায় ফু দিয়ে বলে ওঠে, আমি কোনো হিরো নই যে নিজের ভয়ঙ্কর রূপ লুকিয়ে রাখব, এইসব হিরোদের কাজ। আমি তো স্বীকার করেছি আমি খারাপ, ভীষণ খারাপ। আর এই খারাপটাকে তোমার আজীবন সহ্য করতে হবে। ইউ আর হেল্পলেস সুইটহার্ট। আপনার স্পর্শে আমার গা গুলায়, ঘৃণা লাগে, আপনি কোনো নিকৃষ্ট জীব, এর থেকে খারাপ। নীর আদ্রিতার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। সে দৃষ্টিতে আদ্রিতার বুক কেঁপে ওঠে। সমস্ত সত্তা নড়ে উঠে, কিছু একটা আছে এই চোখে, ক্ষোভ, রাগ, গ্লানি নাকি অন্য কিছু বুঝল না। কিন্তু আদ্রিতা এই চোখের ধারালো চাহনি আর সহ্য করতে পারল না। চোখ ফিরিয়ে নিল সে। নীর আদ্রিতাকে একটানে নিজের বুকে ফেলে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আদ্রিতা এবার আর নীরকে ধাক্কা দিল না, বরং সজোরে কামড় বসিয়ে দিল নীরের ঠোঁটে। নীর আদ্রিতাকে ছেড়ে নিজের ঠোঁটে আঙুল ছোঁয়াতেই টের পেল রক্ত। উফ অফ সুইটহার্ট, আগে বলবা না ইউ লাইক এগ্রেসিভ রোমান্স। আদ্রিতা চোখ বড় বড় করে উল্টা পথে দিল দৌড়। নীর আদ্রিতাকে এমনভাবে পালাতে দেখে প্রথমে হতভম্ব হলেও পরে হো হো করে হেসে উঠল। আই এম কামিং সুইটহার্ট। আদ্রিয়ান আয়াজের পাশে বসে আছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান ফিরতে বেশ সময় লেগেছিল আয়াজের। জ্ঞান ফিরতেই আবারও নীরের মুখোমুখি হওয়ার জন্য উদ্গ্রীব আয়াজকে অনেক কষ্টে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত করে রাখা হয়েছে। আদ্রিয়ান বসে বসে তার হাতে থাকা চিরকুট দেখছে, যেখানে একটা ব্যাংকের ঠিকানা। এই ঠিকানা আদ্রিতা তাকে যাওয়ার সময় দিয়ে গেছে। হঠাৎ করে তার ধ্যান ভাঙ্গে ফোনের কর্কশ রিংয়ের আওয়াজে। স্ক্রিনে তাকাতে দেখে রিসেপশনিস্টের নাম্বার দেখে বিরক্ত হল, এই মেয়েটা জ্বালিয়ে মারল। এবার এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বে সে। যে ভাবা সে কাজ, ফোন ধরে কয়েকটা কথা বলার উদ্দেশ্য। হ্যালো বলতেই অপর পাশ থেকে মেয়েটা কান্না করতে করতে বলে ওঠে, স্যার প্লিজ আমাকে বাঁচান, কোথায় আছেন প্লিজ দ্রুত হসপিটালে আসুন, নয়তো এরা আমাকে মেরাই ফেলবে। আদ্রিয়ান কিছু বলার আগেই কল কেটে যায়। বেচারা ভ্যাবাচেকা খেয়ে বসে থাকে, যাবে কি যাবে না, এর মাঝে আবারও তার মেসেজ টোন বেজে ওঠে। এবার আর না গিয়ে থাকতে পারে না। এবার একটা হেস্ত নেস্ত করেই ছাড়বে আদ্রিয়ান। আদ্রিতা দৌড়াচ্ছে পিছনেই, বড় বড় ধাপ ফেলে এগিয়ে আসছে নীর। নীরের বড় ধাপের সাথে যেন আদ্রিতা দৌড়েও পার পাচ্ছে না। নীর দুইবার পিছন থেকে ডাকও দিয়েছে, কিন্তু শুনেনি আদ্রিতা। এই লোকটার কাছে থাকাই বিপদ, এতদিন তো শুধু ভাবত মেরে টেরে দিবে। কিন্তু এখন এই লোকটি দিন দিন চরম অসভ্যে পরিণত হচ্ছে। আদ্রিতা দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল। কিন্তু বেশি দূর না যেতেই কয়েকটা কালো গাড়ি ঘেরাও করল আদ্রিতাকে। আদ্রিতা ভাবে নিল কাজটা নীরের। পিছনে ফিরে নীরের দিকে তাকাতেই টের পেল সে ফেসেছে, কারো সাজানো ফাঁদে ফেসে গেছে। দূর থেকেই নীর দৌড়ে আসছে, তার চোখ মুখে ফুটে ওঠা উদ্বিগ্ন আদ্রিতাকে ভাবাচ্ছে। নীর আর তার মাঝের দূরত্ব বেশি না, 4 হাত বা তারও কম। এরই মাঝে পিছনের গাড়ি থেকে বেরিয়ে এক সুঠাম দেহি কালো লোক। আদ্রিতা কিছুটা ভয় পেল। স্বাভাবিক মানুষের উচ্চতা হয় সর্বোচ্চ 6 কিংবা 6 ফুট 1 কি 2, কিন্তু তার সামনে দাঁড়ানো লোকটির উচ্চতা হবে 7 ফুটেরও বেশি। আদ্রিতা সুযোগ খুঁজল পালানোর, কিন্তু তার সামনে দাঁড়ানো এই বিশাল লোকগুলোকে এড়িয়ে পালিয়ে যাওয়া আদৌ সম্ভব? ইতোমধ্যে নীর এগিয়ে এসেছে, লম্বা আকৃতির লোকটাকে পেরিয়ে আদ্রিতার সামনে ঢাল হয়ে দাঁড়াল সে। আদ্রিতা নিজের অজান্তেই খামচে ধরল নীরের বাহুর কাছের শার্টের অংশ। নীর সামনের দিকে তাকিয়ে বাঁকা হাসল। কার মরার পাখা গজাইছে?
লম্বা চওড়া আকৃতির লোকটি পকেট থেকে ফোন বের করে নির্দিষ্ট নাম্বারে কল লাগিয়ে এগিয়ে দেয় নীরের দিকে। নীর ফোন কানে নিতেই অপর দিক থেকে গম্ভীর ভারিক্কি মধ্যবয়স্ক এক লোকের কণ্ঠ ভেসে এলো। আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই নীর, সরে দাঁড়াও আমার ছেলেদের পথ থেকে, নয়তো আমার সাথে শত্রুতার ফল বেশ ভালোভাবেই টের পাবে তুমি। নীর বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, ডু ইউ থিঙ্ক আই কেয়ার? লোকটার কণ্ঠে তেজ ফুটে উঠল এবার। জেদ করো না নীর, তুমি খুব ভালোভাবেই জানো আমার ক্ষমতা তোমার থেকে কম না, বরং এক ধাপ বেশি। নীর এবার গম্ভীর রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করে। নীর চৌধুরী ক্ষমতার ধার ধারে না, ওইসব নীরের কাছে পান্তা ভাত ছাড়া আর কিছুই না। যে বয়সে আপনি এই জগতে পা রেখেছিলেন সে বয়সে এই জগৎ জয় ও করে ফেলেছি, তাই এইসব ভয় আমাকে দেখাতে আসার আগে 10 বার ভেবে নিবেন। নীর বাড়াবাড়ি করো না, একটা সামান্য মেয়ের জন্য নিজেদের মধ্যে লড়াই করতে এসো না। ফল ভালো হবে না, তোমার অস্তিত্ব অবধি নিশ্চিহ্ন হয়ে যাবে। নীরের অস্তিত্ব মুছে দিবে এমন কোনো বাপের ছেলে জন্ম নেয়নি। আর ফলের চিন্তা আমি করি না। ওইসব বাচ্চাদের প্রলোভনের জিনিস আমার নই। লোকটা নিজেকে শান্ত করল, সে জানে নীর কেমন। তার সাথে জোড়াজুড়ি বা রাগারাগি করে লাভ নেই। তাই সুর নরম করে বলে ওঠে, ওকে যেতে দেও নীর, ওর বদলে হাজারো সুন্দরী মেয়েদের লাইন লাগিয়ে দিব তোমার জন্য। দেশ বিদেশে চরম মালগুলো তোমার পায়ে ফেলব। নীর হো হো করে হেসে উঠে, এক হাত দিয়ে আদ্রিতাকে সামনে এসে তার ঠোঁটে স্লাইড করতে করতে ইতালিয়ান ভাষায় বলে ওঠে, সেরা মাল কেন? বিশ্ব সুন্দরী কেউ যদি উলঙ্গ করে আমার সামনে বিছিয়ে দেন তবুও এই নীরের চোখ টলবে না। আর না তো তাকে ছোঁয়ার রুচি আসবে। কথা শেষ করেই সবার সামনেই আদ্রিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। উপস্থিত সবাই চোখ নামিয়ে ফেলে মুহূর্তেই। সে জানে তাদের সামনে দাঁড়ানো ব্যক্তি কোনো সাধারণ বিজনেসম্যান বা ক্রিমিনাল নন। সে যে ঠান্ডা মাথার ভয়ঙ্কর এক আজাব, যার প্রতিটা কর্ম প্রতিটি পদক্ষেপের ভয়ঙ্করতার প্রতিফলন, যার ডিকশনারিতে দ্বিতীয় সুযোগ বলে কোনো শব্দ থাকে না, আর না তো দয়া নামক অনুভূতি বাস করে। তাই তো তাদের বস অবধি এই একজনকে সমীহা করে চলে। আদ্রিতা বুঝেনি নীর কি বলেছে, কিন্তু তার ঠোঁটে আঙুল ঘোরানো আর ফোনের অপর পাশের ব্যক্তির শেষ কথা শুনে আদ্রিতা ভেবে নিয়েছে নীর হয়তো তাকে তাদের হাতে তুলে দিবে। সে নীরের কেউ না, ঘৃণার জন্য নিজের লোকদের মাঝে দ্বন্দ্ব করবে না নীর। আদ্রিতার ভিতরটা আবারও বিষিয়ে উঠল, চোখে পানি জমল। এই লোকের প্রতিটা কাজ তাকে আঘাত দেওয়ার জন্যই কেন হয়? কেন তাকে প্রতিটা ঘৃণা করতে বাধ্য করে এই লোক? প্রতিবার কেন তাকে ঘৃণা করার নতুন নতুন কারণ তৈরি করে দেয়? আদ্রিতা নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতেই নীর কিছুটা দূরে সরে যায়। কিন্তু এতেই থেমে থাকে না আদ্রিতা। আজ যেন রাগটা মাত্রা ছাড়িয়ে গেছে। নিজের সর্বশক্তি দিয়ে পরপর 2টা থাপ্পড় দিয়ে বসে পড়ে নিচে। তার হাত জ্বলছে, থাপ্পড়ের তেজ কতটুকু তা টের পেতেই ডুকরে কেঁদে উঠে আদ্রিতা। নীরের চোখে সাদা অংশের চারিদিকে লাল বর্ণ ফুটে উঠে যেন রক্ত ছলকে পড়বে। নীর হাঁটু গেড়ে আদ্রিতার সামনে বসে তার চোয়াল শক্ত হাতে আঁকড়ে ধরে, দাঁতে দাঁত পিষে বলে ওঠে, সাহস বেড়ে গেছে তাই না? কিছু বলি না বলে যা মন চাই করে নিবি? এতটা অবাধ্যতা, এতটা জেদ কাকে দেখাস তুই? হ্যাঁ, কাকে দেখাস? নীরের ধমকে কেঁপে উঠে আদ্রিতা। নীর তাকে ছেড়ে বলে ওঠে, তুই নিজে আসবি আমার কাছে, তোর প্রতিটা থাপ্পড়ের উসুল তুই নিজে তুলবি, কান্না করবি, অস্থির হবি, পাগল প্রলাপ করবি, কিন্তু সেদিন নীর তোর দিকে ফিরেও তাকাবে না। তোর এই ঘৃণা সেদিন তোর হাত ছাড়বে, তোর মধ্যে আফসোসের দানার জায়গায় হাহাকারের বাসা সৃষ্টি হবে। সেদিন তুই খরার তাপে পুড়ে বসন্তে ছায়ার জন্য হাত পেতে আঁচল ফেলিয়ে বসে থাকবি। কিন্তু বসন্তের হাওয়া সেদিন থেকে হেলা করে ফিরে যাবে, তোর ভাগ্য সেদিন অন্য কারো হাতের লিখনে ফুটে উঠবে। এটা নীর চৌধুরীর প্রতিশ্রুতি। নীর ঘুরে যেতেই লম্বা আকৃতির লোকটা আদ্রিতাকে ধরতে নিলেই নীর পিছনে না ঘুরেই বলে ওঠে, একটা হাত ও যদি ওই নারীকে ছুঁয়েছে, তার হাত আমি নিজে তার শরীর থেকে উপরে আনব। ওই নারীর সবকিছুতে শুধু আমার অধিকার রয়েছে,
আর নীরের অধিকারে হস্তক্ষেপ করার অপরাধের শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর হয় তার অনুমানও নেই তোদের। লোকগুলো পিছিয়ে গেল, যে যার গাড়িতে উঠে রওনা দিল। তাদের বশ সর্বোচ্চ তাদের স্যুট করবে, কিন্তু নীরের অবাধ্য হলে নীর তাদের ভয়ঙ্কর মৃত্যু দিবে, তাই আগে ভাগে পালিয়ে যাওয়াই সমীচীন বলে মনে করল তারা। আদ্রিতা সেখানেই বসে রইল একা, ফাঁকা অন্ধকার রাস্তার উপরে। কিছুক্ষণ পরেই গাড়ির তীব্র আলোয় চোখ খিচে বন্ধ করে ফেলল সে। চোখ খুলতেই চোখে পড়ল নীর। নিজের মুখের এত কাছে নীরকে দেখে প্রথমে ভয় পেয়ে ছিটকে গেলেও নীরের হাতের বাঁধনের কারণে পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। কিস মি রাইট নাও। আমার রাগ উঠেছে সুইট হার্ট। রাগ কমাও, নয়তো এই রাগের প্রকোপে অনেক কিছুই ধ্বংস হয়ে যেতে পারে, যা তোমার মোটেও ভালো লাগবে না। কথাটা বলেই নীর নিজের গাল এগিয়ে দিল আদ্রিতার দিকে। আদ্রিতা হেডলাইটের আলোয় স্পষ্ট দেখল ফর্সা গালে আঙুলের স্পষ্ট ছাপ। আদ্রিতার ভিতর কোথাও একটা চিনচিন করে উঠল, কি আজব, এই লোকের সামান্য আঘাতে তার মাঝে এমন দহন সৃষ্টি করে কেন? যাকে ঘৃণা করে তার জন্য এমন মন পুড়বে কেন? আদ্রিতা কাপা কাপা ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে ছুঁয়ে দেয় নীরের হালকা খোঁচা দাড়িতে আবৃত ফর্সা পুরুষালী গালে। নীর আবেশে চোখ বুজে ফেলে, তার সম্পূর্ণ শরীরে কেমন বিদ্যুৎ প্রবাহ খেলে যায়। রক্তের স্রোত যেন মুহূর্তে বেড়ে যায়, হৃৎস্পন্দনের গতিটাও যেন স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বাড়ল। কিন্তু কেন? সামান্য চুমুই তয়ের আগেই খেয়েছে কই, তখন তো এমন মনে হয়নি। সে স্পর্শ তো আরও গভীর আর ইন্টেন্স ছিল, তাহলে এই কাপা ঠোঁটের সামান্য চুমুতে কি এমন ছিল? আগের মতোই রাস্তাতে বসে আছে আদ্রিতা। শুধু তফাৎ তখন একা ছিল আর এখন জোরপূর্বকভাবে নীর তার কোলে আসন পেতে শুয়ে আছে। আদ্রিতা পাথরের মতো বসে থাকলেও নীরের দৃষ্টি আদ্রিতার শরীরের প্রতিটি ভাঁজে। একসময় নীরবতা ভেঙে বলে উঠে, তোমার বাপে আর কার কার সাথে শত্রুতা করে রেখেছে? আদ্রিতা বিরক্ত নিয়ে বলে উঠল, আপনার সমস্যা কি আমার আব্বুকে নিয়ে? অযথা তাকে এইসবের মধ্যে টানেন কেন? ওই শ্বশুরটাই তো যত নষ্টের মূল। কই লুকাই আছে তোমাকে সামনে রেখে? স্টিফান এর সাথে ঝামেলা করেছে ভালো কথা, তো মেয়েকে শিকার হওয়ার জন্য ছেড়ে রাখেছে। কে স্টিফান? আর আমার আব্বু লুকাবে কেন? আমার আব্বু। বাকিটা বলার আগেই নীরের ফোন বেজে ওঠে। নীর কলে কথা বলতে বলতে উঠে দাঁড়ায়। আদ্রিতার দিকে হাত বাড়িয়ে দিল। আদ্রিতা ভেঙচি কেটে নিজেই উঠে পড়ে। আদ্রিতার এমন কাজে ভ্যাবাচেকা খেয়ে যায় সে। আদ্রিয়ান হসপিটালে ঢুকতেই হতভম্ব হয়ে রিসেপশনিস্ট ছুটে এল। ঘেমে অস্থির মেয়েটাকে দেখে থেমে গেল আদ্রিয়ান। ভ্রু কুঁচকে বলে উঠল, এ কি অবস্থা আপনার মিস মারিয়া? মারিয়া হাঁফাতে হাঁফাতে বলে উঠল, স্যার, ওই মেয়েটা বদ্ধ উন্মাদ। সে নাকি আপনার সাথে দেখা করতে না পারলে সম্পূর্ণ হসপিটালে আগুন লাগিয়ে দিবে। এমনকি কাজটা করেও সে। সম্পূর্ণ হসপিটাল ফাঁকা করে দিয়েছে, কোনো পেশেন্ট বর্তমানে নেই, কিন্তু ডাক্তার নার্স কাউকে বের হতে দিচ্ছে না। সম্পূর্ণ হসপিটালের ভিতরে পেট্রোল ছিটিয়ে হাতে ম্যাচ বক্স নিয়ে বসে আছে। স্যার, কিছু করুন। আদ্রিয়ান হতবাক কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। পরক্ষণেই ছুটে হসপিটালের ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় বেশ কিছু গার্ড দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে চেয়ারে রানীর মতো পায়ের উপর পা তুলে বসে আছে নওমি চৌধুরী। আদ্রিয়ান বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। প্রথম দেখাই বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান মনে হলেও আজকে একে সাইকো ছাড়া কিছুই মনে হচ্ছে না। নওমি আদ্রিয়ানকে দেখে চেয়ার ছেড়ে উঠে নিজের জ্যাকেটটাকে একটু ঝেড়ে নেয়। ঠোঁটে লালসাময়ী হাসি ফুটিয়ে আবেদনময়ী ভঙ্গিতে এগিয়ে আসে আদ্রিয়ানের দিকে। শেষ মেয়ে এলেন তাহলে, মিস্টার হ্যান্ডসাম। বিশ্বাস করুন, আপনাকে দেখার জন্য পরানটা ভীষণ পুড়ছিল। একদম কড়া রোদে যেমন চামড়া ঝলসে যায় ঠিক সেভাবেই, কিন্তু আপনার আশাতেই এক লহমায় কি ঠান্ডা এক বাতাস আলিঙ্গন করল আমাকে। আদ্রিয়ান বিরক্তিতে কপাল কুঁচকে বলে ওঠে, এইসব ফাজলামোর মানে কি? আর কিসের আবোল তাবলো বুলি আওড়াচ্ছেন আপনি? এইসব গুন্ডামি করার সাহস কই পান আপনি? মেয়ে মানুষের মতো মর্যাদায় থাকুন, নয়তো আমি ভুলে যাব আপনি মেয়ে। আপনার গার্ডদের বলুন সম্পূর্ণ হসপিটাল পরিষ্কার করে যেন পেশেন্টদের সহি সালামত রেখে যায়, নয়তো আমি কি করব আমি নিজেও জানি না। নওমি ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, উফ অফ দিস কিলার অ্যাটিচিউড একদম জান নিয়ে নেই, বিশ্বাস করুন। নওমি আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে বলে ওঠে,
আই লাভ ইউ ডক্টর আদ্রিয়ান খান। উইল ইউ বি মাইন? আদ্রিয়ান এক ঝটকায় নওমীকে নিজের থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দিল, রাগে তার শরীর কাঁপছে। একে রাতে এমন কাহিনী, তার উপর এমন বেয়াদবি। সমস্যা কি? নিম্নমানের ভদ্রতা আপনার মধ্যে নেই? কি সব কাহিনী করছেন? আপনার বাবা মা আপনাকে কি ন্যূনতম শিক্ষাটাও দেয়নি? বেরিয়ে যান, এখন এই মুহূর্তে বেরিয়ে যাবেন। আপনার মুখটাও আমি দেখতে চাই না, গেট আউট। আদ্রিয়ানের গম্ভীর, পুরুষালী কণ্ঠের বাজখাই ধমকে কেঁপে উঠল নওমী সহ উপস্থিত অনেকেই চমকে উঠে। গার্ডরা বন্দুক তাক করলেও টলে না আদ্রিয়ান। তার চোখে বিন্দু মাত্র ভয়ের ছিটাও দেখতে পায় না নওমী। নওমী আলতো করে হাসে, ঠিক এমন পুরুষই তো চেয়েছিল সে, যার মধ্যে অন্যায়ের সাথে আপোষ করার কোনো গুণ থাকবে না, যে হবে নির্ভীক। সুদর্শন এই উজ্জ্বল শ্যাম পুরুষের এলোমেলো চুল, ক্লান্তিতে মাখা চোখ, কপালের পাশে থাকা লালচে তিল, বুকের উপরের খোলা দুই বোতামের ফাঁক দিয়ে উকি দেওয়া কঠিন শক্ত পুরুষালী লোমশ বুক, সুঠম দেহ সবটাই নওমীকে আরও একবার বাধ্য করে তুলল, লোকটার প্রতি আকৃষ্ট করে তুলল। নওমী নেশা জড়িত কণ্ঠে বলে উঠল, এই সম্পূর্ণ পৃথিবী এতদিন পাগলাটে প্রেমিকের ভালোবাসার সাক্ষী হয়েছে, কিন্তু এবার ভালোবাসায় পাগল এক প্রেমিকার পাগলামোর সাক্ষী হবে। উন্মাদনের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া কাকে বলে স্পষ্ট দেখবে তারা। বিনিময়ে বেয়াদব, ছাছড়া, বেয়াদব, অসভ্য, বেহায়া, নির্লজ্জ, ধৃষ্ট, উদ্ধত ইত্যাদি যা যা উপাধি দিবে সব মাথা পেতে নিলাম, কিন্তু এই আপনিটাকে আমার নামে দলিল করেই দম নিব। প্রস্তুত হয়ে যান আদ্রিয়ান খান, ভালোবাসার এক নতুন রং দেখবেন, যেখানে চৈত্রের রোদ থাকলেও বসন্তের ছায়াও থাকবে। কথাটা বলেই হাইবুটের খটখট শব্দ তুলে বেরিয়ে যায় নওমী। আদ্রিয়ান সে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, গার্ডগুলার দিকে তাকাতেই গার্ডগুল লেগে যায় সম্পূর্ণ হসপিটাল পরিষ্কার করতে। এদিকে মারিয়া মিন মিন করে বলে উঠে, পুরান চালেই ভাত পেল না, এসেছে নতুন চাউল। হা! আদ্রিয়ান কথাটা শুনেই তা ইগনোর করে বেরিয়ে গেল। যেতে যেতে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল দিল। হ্যালো স্যার, আমি এখনই আপনাকে কল দিতে যাচ্ছিলাম। আদ্রিয়ান তপ্ত শ্বাস ফেলে বলে উঠে, আদর ঠিক আছে হ্যারি? মীর চৌধুরী তাকে আঘাত করেনি তো? হ্যারি শুকনো ঢোক গিলে, লজ্জায় বেচারার ফর্সা গাল দুইটা লাল হয়ে গেল। আমতা আমতা করে বলতে গিয়েও ঢোক গিলে। এখন স্যারকে তো আর বলতে পারছে না যে, স্যার আপনার বোনকে ওই মাফিয়া আঘাত না করলেও বেশ অনেকবার চুমু ঠিক খেয়েছে, এক নম্বরের আস্ত চুমুখোর। চুমু খেতে খেতে না জানি কবে আপনার বোনকেই খেয়ে ফেলে। বেচারার ঠোঁটের আগাতে কথাটা আসলোও, ঠোঁট দিয়ে কথাটা আর বের করতে পারল না সে, পাছে আবার নির্লজ্জ উপাধি নিজেই পেয়ে গেল। হ্যারির চুপ থাকলেও আদ্রিয়ান ধৈর্য ধরতে পারল না, রেগে বলে উঠল, কি সমস্যা, চুপ করে আছো কেন? আদর ঠিক আছে তো? হ্যারি তোতলাতে তোতলাতে বলে উঠল, জি জি স্যার, ম্যাম একদম ঠিক আছে। মীর চৌধুরী ম্যাম এর অনেক ভালো যত্ন সহকারে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। আদ্রিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে, আদ্রিতার অনুমান তাহলে ভুল ছিল না। আদ্রিতা ঠিকই বলেছিল, সে যেখানে যাবে নীর ঠিক পিছু নিবেই। আদ্রিয়ান কোনোমতেই বোনকে একা ছাড়তে তৈরি ছিল না, কিন্তু আদ্রিতার জেদের সামনে হেরে যেতে হয়েছে তাকে। তাই তার অগোচরেই হ্যারিকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু স্যার, ইতালিয়ান মাফিয়া আছে না স্টিফান? তার লোকেরা ঘিরে ধরেছিল ম্যামকে। আমি এগিয়ে আসতেই নিচ্ছিলাম, তার আগেই নীর চৌধুরী সবটা খুব শান্তভাবেই সামলে নিয়েছিল। অবশ্য মাঝখানে ম্যাম খুব জোরে থাপ্পড়ও মেরে দিয়েছিল নীরকে। তারপর ম্যাম ওইখানে একাই কিছুক্ষণ বসেছিল, কিছু দূরেই নীর চৌধুরীও দাঁড়িয়েছিল। আমি চেয়েও এগোতে পারিনি। একটুপরে আবার নিজেই এগিয়ে আসে ম্যামের দিকে, মাঝখানের টুকু আর বলতে পারল না লজ্জায়। তারপর ম্যামকে গাড়িতে বসিয়ে এখন ড্রাইভ করছে, আমিও তাদের পিছু নিচ্ছি। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলল, কল কেটে বিড়বিড় করে বলে উঠে, আমি জানি না আদর পাখি তুই কি করতে চাইছিস, কিন্তু এইটাই প্রথম, এইটাই শেষ, আর কোনোদিন এই কাজ আমি তোকে করতে দিব না। সাপ আজকে ছোবল দেয়নি বলে এর পরেও দিবে না, ভাবনাটা বোকামি। আমি নিজেই এবার মুখোমুখি হব নীর চৌধুরীর, কেন সে এমন করছে এর হেস্তনেস্ত করেই ছাড়ব আমি। বিরক্তি নিয়ে নীরের পাশে বসে আছে আদ্রিতা।
দীর্ঘ 1 ঘণ্টা যাবৎ নীর ড্রাইভ করছে কিন্তু কোনো গন্তব্যতে পৌঁছাচ্ছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ওঠে, আপনার যদি সারা রাত ড্রাইভ করতে মন চাই করতে পারেন, কিন্তু আমাকে নামান। আমি আপনার মতো বেকার না যে রাত করে জেগে থাকব আর দিনে ঘুমাব। আদ্রিতা এহেন বাক্য নীরকে গাড়ি থামাতে বাধ্য করল। হুট করে গাড়ি থামার কারণে কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল। আরে পাগল নাকি, এইভাবে কি গাড়ি থামায় আজব তো। আদ্রিতার কথাকে পাত্তা না দিয়ে নীর অবাক কণ্ঠে বলে, আমাকে কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমার বেকার মনে হয় সুইটহার্ট? আদ্রিতা মুখ ভেঙ্গায় বলে উঠে, মানুষ মারা, মানুষকে কিডন্যাপ করা, হুমকি দেওয়া, অবৈধ পাচার করা, এইসব ও আজকাল কাজের মধ্যে পড়ে নাকি? আদ্রিতার কটাক্ষ সুরে নীর ভ্রু কুঁচকে ফেলল। মানুষ মারা চারটে খানিক কথা নাকি? আদ্রিতা না চাইতেও হেসে ফেলে নীরের কথা বলার ধরন দেখে। নীর আটকায়, থমকায়, টের পায় কোথাও একটা কিছু এলোমেলো হল, কোথাও কি কিছু নতুনভাবে তৈরি হল। বসন্তের বাতাস কি হুড়মুড় করেই তার আশেপাশে ঘেরাও করল? প্রকৃতি প্রতিশোধ পরায়ণ হয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথাটা কিছু ক্ষেত্রে হুবাহু মিলে যায়। কেউ ডানা মেলে সম্পূর্ণ আকাশ ঘুরে বেড়ানোর আগেই পাখা ভেঙে জমিনে লুটুপুটু খায়, আবার অনেকে সারাজীবন আকাশে উড়েও দিব্যি সে বিশাল ডানা নিয়ে বেঁচে থাকে। নীর পায়ের উপর পা তুলে সিগারেটের শেষ টান দিয়ে অ্যাশট্রেতে সিগারেটের মাথা মুড়িয়ে আয়াজের দিকে তাকায়। আয়াজ নির্লিপ্ততা, কথাগুলো বলেই নিশ্চুপ হয়ে গেছে। নীর সরাসরি তার দিকে তাকায়, হলদে ফর্সা, মাত্রা অতিরিক্ত লম্বা না হলেও কম না, অবশ্য নীরের সমান না, সম্ভবত 0.1 ইঞ্চি ছোট, আর এতেই যেন নীরের নিজের প্রতি গর্ব হচ্ছে। নীর নিজের এই বাচ্চামতে নিজেই অবাক হয়, কিন্তু তবু আয়াজকে পরখ করা ছাড়ে না। আয়াজের পেটানো শরীরের দিকে নামার আগেই নীরের চোখ যায় আয়াজের বাম দিকে গলার কাছটাই, যেখানে লম্বা লম্বি কাটার দাগ স্পষ্ট। নীর হাসে, আদ্রিতার দৃষ্টিতে শুদ্ধ পুরুষ যে কতটা শুদ্ধ তা তো এই কাটা দাগই বুঝিয়ে দেয়। কিন্তু তার বোকা সুইটহার্ট তো শুধু তার অন্যায় দেখে বাকিদের অন্যায় তার দৃষ্টিতে পড়ে কোথায়? আমি ভেবেছিলাম তুই পুরুষ, এখন তো নিজের ভাবনার উপরেই আমার সন্দেহ হচ্ছে। আয়াজের কটাক্ষ বাণী শুনে নীর হাসে, নজর ঘুরিয়ে আয়াজের চোখের দিকে তাকায়। কালো রঙের মণিজোড়া অস্থির, কিন্তু তবু আয়াজ নিজেকে সামলে রাখার চেষ্টায় আছে। তোর লিটিল বার্ডকে জিজ্ঞেস করিস আমি পুরুষ কিনা, সে তোকে ডিটেইলসে বলে দিবে, ইউ নো। কথাটা বলেই নীর চোখ টিপ দিয়ে বিচ্ছিরিভাবে হেসে ডিভানে শরীর এলিয়ে দেয়। এদিকে আয়াজের আগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। নীর তা দেখে হাস, আয়াজের রক্তিম চোখ জোড়া, তার এই অস্থিরতা, রাগ তাকে প্রশান্তি দিচ্ছে। নীর নিজেকে প্রশ্ন করে, আর ইউ জেলাস নীর রুদ্র চৌধুরী? নীরের ভিতর থেকে উত্তর আসে না, কিন্তু আয়াজ নিজেকে সামলে বলে ওঠে, আদ্রিতার পিছনে কেন পড়েছিস? কি চাই ওর থেকে তোর? দেখো মেয়েটা খুব সরল, আত্মসম্মান বোধে পরিপূর্ণ, একটু রাগী আর জেদি, এই যা। কিন্তু তার সাথে তোর কোনো ধরনের লেনাদেনা থাকতে পারবে না। সে আমার, শুধুমাত্র আমার হবে। নীর আয়াজের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে, অত্যন্ত ধীর গলায় বলে ওঠে, সে কেমন, সে কে, কি করে, কিভাবে করে, সবটাই আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ সে তোর হবে না, কারণ সে আমার হয়ে গেছে। তার নিঃশ্বাসের উপর আমি আমার দাবিদার অনেক আগেই লিখে ফেলেছি। কেন লিখেছিলাম তখন ও জানতাম না, চাইনি। হুট করে কি এক জেদ চেপেছিল, তাকে অন্য পুরুষের পাশে বসা দেখে জেদ উঠেছিল, নাকি অন্য কারো পা ধরে কান্না করেছিল বলে জেদ চেপেছিল, আমি জানি না। কিন্তু উঠেছিল, আর জেদ আমি পূরণ করেছি। তার সম্পূর্ণ সত্তাকে আমার কবজায় লুটে নিয়েছি। আয়াজ অবাক চোখে দেখে নীরকে। নীরের চোখ মুখের হিংস্রতা, তার দৃষ্টির উচ্ছ্বাস, ঠিক যেমন কোনো সাম্রাজ্য জয় করার পরে কারো যেমন তৃপ্তি মুখে থাকে, ঠিক তেমন তৃপ্তিই এখন নীরের চোখে স্পষ্ট ফুটে উঠেছে। আয়াজের বুকে কোথাও একটা চিনচিন করে উঠে, হারানোর ভয়টা কেমন করে যেন তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে। আয়াজ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে ওঠে, দেখ নীর, তোর সাথে আমার শত্রুতা নেই, আর আমি করতেও চাই না। কিন্তু আমি আদ্রিতাকে কাউকে দিব না, দরকার হলে তোকে শেষ করব, তবুও না।
আমাকে শেষ করবি? এত দম আছে নাকি? আদ্রিতাকে দেওয়া লাগবে না, সে অলরেডি আমার। আয়াজ কিছু বলবে তার আগেই আদ্রিয়ান সেখানে এগিয়ে আসে। নীর ঘাড় বেঁকিয়ে আদ্রিয়ানকে আসতে দেখে ভ্রু নাচিয়ে হেসে ওঠে। আরে শালাবাবু যে, আসুন আসুন, বসে পড়ুন। আদ্রিয়ান আয়াজের পাশে বসে খুব শান্ত কথায় বলে ওঠে। আমি জানি না আমার বাবার সাথে তোমার কি শত্রুতা নীর রুদ্র চৌধুরী, কিন্তু যা ছিল আমার বাবার সাথে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমার সাথে বোঝাপড়া হবে, এর মাঝে আদর আসবে না। আজ প্রথম দেখা, তাই শান্ত সুরে ভদ্র ভাষায় বলে গেলাম। এরপরে এমনটা হলে অস্ত্র আমাদের কাছেও আছে। মাফিয়া, গ্যাংস্টার আসুক বা অন্য কিছু, আমি আমার বোনের রক্ষার জন্য এরকুন হায়নাদের সাথে লড়তে প্রস্তুত। ওয়াহ ওয়াহ, শালাবাবু কি সুন্দর ডায়লগ বাজি করে দিল, আমি তো ফ্যান হয়ে গেলাম। এই আসিফ তালি বাজা তালি। কথাটা বলে নিজেই তালি বাজাতে শুরু করে, সাথে আসিফ আর গার্ডরাও। আদ্রিয়ান নিচের দিকে তাকিয়ে বাঁকা হাসে। আয়াজের মুষ্টিবদ্ধ হাতের উপরে হাত রেখে নীরের দিকে তাকায়। নীর আবারও বলে ওঠে, এই মুহূর্তে 1 সেকেন্ডের মাঝেই তোমাদের দুইজনকে শেষ করা আমার জন্য মাছ ভাতের মতো, আর বিশ্বাস করো তোমরা দুইজন কিছু করতেও পারবে না। জাস্ট ইন সেকেন্ড আই ক্যান ফিনিশ ইউ অল, বাট আই ডোন্ট ডু দ্যাট। ইউ নো হোয়াই? কারণ আমি চাই তোমরা দেখো তোমাদের পাখি কিভাবে আমার খাঁচায় বন্দী হয়। আদ্রিয়ান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে ওঠে, আমার বোন কোনো বস্তু না নীর চৌধুরী, সে রক্তে মাংসে গড়া মানুষ। আর আমি জানি তোমার মতো একটা ক্রিমিনালকে সে কোনোদিনও ভালোবাসবে না। আর ছিনিয়ে নেওয়া ছাড়া তুমি কিছু করতে পারবে না। কিন্তু সে সুযোগ আমি আসতে দিব না। তার বিয়ে দিব আমি, যে তাকে এত বছর আগলে রেখেছে, সে যাকে পছন্দ করে তার সাথেই। নীর গা দুলিয়ে হেসে উঠে, তার হাসির ঝংকারে ছিল অবজ্ঞা। কষ্ট নাকি না পাওয়ার কষ্ট বুঝল না আসিফ। নীর একসময় নিশ্চুপ হয়ে গেল, আসিফের দিকে তাকিয়ে বলে উঠল, 21 বছরে কতগুলো মিনিট থাকে রে আসিফ? 1,83,960 মিনিট ভাই। কেন? আর 5 বছরে 43,800 মিনিট। হিসেবে কোনো ভুল আছে? না ভাই। নীর কিছু না বলে শীষ বাজাতে বাজাতে উপরে উঠতে থাকে। তার ভিতরের দহন আত্মচিৎকার কেউ শুনল না, সে নিজেও এই চিৎকার শুনতে ব্যর্থ। শুধু টের পেল সে ভঙ্গুর, হারাতে হারাতে নিঃস্ব এক পথিক, যার চারিপাশে শুধু ধোঁয়া ছাড়া আর কিছু নেই। আদ্রিতা অবাক হয়ে আদ্রিয়ানের কাণ্ড দেখছে। আদ্রিয়ান এক এক করে আদ্রিতার সব কাপড় প্যাক করছে। আদ্রিতা বিরক্ত হয়ে এবার চেঁচিয়ে উঠে, কি পাগলামো করছো ভাই? তোমাকে বলেছি না আমি ওই দালানে যাব না। কেন শুনছ না? তুমিও জোর করবে আমার উপরে? আদ্রিয়ানের হাত থামে। কাপড়গুলো হাত থেকে ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। পরম আদরের সাথে আদ্রিতার মাথায় হাত রেখে বলে ওঠে, নিচ্ছি না তোকে ওই দালানে। তোকে যাওয়া লাগবে না সেখানে, তুই শুধু যাবি কিছু দিনের ভেকেশনে, ব্যাস এটাই। আয়াজের কোম্পানি একটা বিদেশি ওয়েডিংয়ের অফার পেয়েছে, যার কারণে কিছুদিনের জন্য তোকে সেখানে যাওয়া লাগবে, এটাই। আদ্রিতা হাসে, আদ্রিয়ানের দিকে বাচ্চা বাচ্চা দৃষ্টি ফেলে বলে ওঠে, তোমার কি মনে হয় ভাই আমি বুঝি না? তুমি ভয় পাচ্ছ ভাই, কিন্তু কেন? ওই রাক্ষসকে কেন ভয় পাচ্ছ? কারণ সে কোনো স্বাভাবিক মানুষ না, সে সাইকোপ্যাথ। সে একজন রোগী, আর তার ক্ষমতাও আমাদের অজানা না, আর আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইছি না। তাই যতদিন না আমি এদিকটা পরিষ্কার করছি তুই দূরে চলে যা। আর এতে কি হবে ভাই? তোমার কি মনে হয় সে আমাকে খুঁজে পাবে না? একটা জীবন্ত মানুষকে খুঁজে বের করা এতটা কঠিন না। পাবে না, সে ব্যবস্থা আয়াজ করে দিবে। ঠিক যেভাবে আব্বুর মৃত্যুর কথা সবার থেকে লুকিয়ে রেখেছে সেভাবে। কিন্তু লাভ কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কারণ বাবার মৃত্যুর কথা না লুকালে তারা তোকে বা মাকে অ্যাট্যাক করত। বাবা একজন ক্রাইম রিপোর্টার ছিল। না জানি কত ক্রিমিনালের ইনফরমেশন ছিল তার কাছে। যদি সবাই জেনে যায় তাহলে তারা তোদের পিছনে পড়বে। এইভাবে জীবন টিকে রাখতে পারতি না, ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতি। সব সময় ভয় নিতে বাঁচতে হতো, যা এখন হচ্ছে না।
আদ্রিতা কণ্ঠ কাঁপে, কান্না গুল দলা পাকিয়ে আসে, নিজেকে সামলে বলে ওঠে, আমার আব্বু কোনো অন্যায় করেনি যে আমাদের লুকিয়ে থাকতে হবে। সবাই মনে করে আমার আব্বু পলাতক, কোনো ক্রিমিনালের টাকা খেয়ে তার বিরুদ্ধে প্রুফগুলো পুলিশে না দিয়ে পালিয়েছে। আদ্রিয়ান বোনকে বুকে আঁকড়ে ধরে, আমাদের বাবা অন্যায় করেনি আর এটাই তার অন্যায়। পৃথিবীতে অন্যায় না করাই অন্যায়, এখানে ইনসাফ, সততা, ন্যায় এই শব্দগুলোই অপরাধ। আর বাবার নামে এই ট্যাগ আছে বিধায় এখনও তার কবর ওরকমই আছে। নয়তো এতদিনে তারা ওইটাকেও উপরে ফেলত। এরা ভয়ঙ্কর, জান বাচ্চা, ভীষণ ভয়ঙ্কর। এরা মা বোন পরিবার কিছু বুঝে না, এরা বুঝে ক্ষমতা, টাকার জোর আর হিংস্রতা। আর আমি চাই না এইসবের শিকার তুই হো। আমি জানি না এরা শুধু তোর পিছনেই কেন, হয়তো বাবা কোনোদিন আমার পরিচয় বাহিরে আসতে দেয়নি, তাই তারা জানে না আদ্রিয়ানের সম্পর্কে, আর তাই এদের একমাত্র নিশানা তুই। আমি জানি না বাবার এই কাজকে কি নাম দিব। এর কারণ আমি আজও বুঝতে পারিনি। আদ্রিতা নিশ্চুপ হয়ে পড়ে থাকে ভাইয়ের বুকে। অতীরের দৃশ্যগুলো তার চোখে ঝাপসা। চোখ বন্ধ করলেই নীরের মুখটা ভেসে উঠছে আজকাল। এর কারণ জানে না সে। জানার আগ্রহটাও আসেনি, আর আসলেও তা খুব দক্ষতার সাথে চেপে দিয়েছে নিজের মাঝে। সাউথ কোরিয়ার হাওয়া আজ একটু অন্যরকম, না গরম না ঠান্ডা, ঠিক যেন বসন্তের মতো নির্মল হাওয়া, শান্ত পরিবেশ, আর রাস্তার ধারে চেরি ব্লসমের গাছে ব্রিজের উপর দাঁড়িয়ে অশান্ত পানির চলাচল দেখছে আদ্রিতা। আজ 2 দিন হল সে এসেছে এখানে। সে জানে নীর এখানেও ঠিক পৌঁছে যাবে, তাকে আটকে রাখার সাধ্যি আছে কার? তার মন চাইলে সে এই মুহূর্তেও এখানে এসে দাঁড়ানোর ক্ষমতা রাখে। কিন্তু তার বোকা ভাইয়ের ধারণা দেশের বাহিরে বের হলেই তার বোন সুরক্ষিত হয়ে যাবে ওই রাক্ষসের হাত থেকে। ব্যাপারটা ভেবেই আনমনেই হেসে ফেলে আদ্রিতা। আদ্রিতা তো চাই নীর আসুক, তাকে নিয়ে যাক। কথায় আছে না, শত্রু যত কাছে থাকবে তাকে শেষ করার রাস্তা ততটাই সহজ হয়ে উঠবে। আদ্রিতা এখন এই নীতিটাকেই ফলো করবে। আদ্রিতাকে গভীর ভাবনায় তলিয়ে থাকতে দেখে মেহের তার বাহুতে হালকা আঘাত করে। আদ্রিতার ভাবনার ছেদ ঘটে, ঘাড় ঘুরিয়ে মেহের দিকে তাকাতেই তার নজর পড়ে মেহেরের চোখের নিচে কালচে দাগ। আদ্রিতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কেমন একটা শূন্যতা তাকে গ্রাস করেছে। চারিপাশে কি কেউ ভালো নেই? না পাওয়ার এই হাহাকার কি কাউকে ছেড়ে দেয় না? কি ভাবছিস তখন থেকে? এখানে আসার পর থেকে দেখছি কেমন একটা উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছিস। আদ্রিতা পানির দিকে পিঠ ঘুরিয়ে মেহেরের দিকে তাকায়। আয়াজ ভাইয়া কি তোকে জোর করে আমার সাথে পাঠিয়েছে? মেহের মিথ্যা হাসি ফুটিয়ে বলে ওঠে, 2 দিন থেকে একই প্রশ্ন করে যাচ্ছিস, আমাকে জোর করে কেউ কেন পাঠাবে বুঝা আমাকে? সাউথ কোরিয়াতে আসার জন্য মেয়েরা মুখিয়ে থাকে। দেখ কি সুন্দর পরিবেশ, কি সুন্দর উঁচু উঁচু ইমারত। এখানে কি প্রশান্তি লাগছে। গাড়ি চললেও কোনো আওয়াজ নেই, কোনো শব্দ দূষণের ছিটাফোঁটা নেই। মিষ্টি আর কেকগুলো তো উম্মা চুমু দেওয়ার ভঙ্গি করে, একদম লাজাবাব। এখন তুই বল, এখানে আসার জন্য কাউকে জোর করা লাগে? আদ্রিতা মেহেরের চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাথা ঘুরিয়ে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আয়াজ ভাইয়াকে কবে থেকে ভালোবাসিস? আদ্রিতার সরাসরি প্রশ্নে মেহের থমকে যায়। সে ভাবেনি আদ্রিতা এমন কিছু জিজ্ঞেস করবে। নিজেকে সামলানোর অপ্রাণ চেষ্টা করলেও তার অস্থিরতা কমে না। মনে হচ্ছে এই বুঝি আয়াজ জেনে গেল তার অনুভূতি, তাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে শুরু করল। আদ্রিতা বোধহয় টের পেল মেহেরের অবস্থা, তাই তাকে শান্ত করতে হাত রাখল মেহেরের কাঁধে। অন্যমনস্ক মেহের চমকে উঠল সে সামান্য স্পর্শতেই। শান্ত হো, আমি আয়াজ ভাইয়াকে কিছুই জানাব না। এটা নিত্যন্তই তোর ব্যক্তিগত ব্যাপার, এইসবের মাঝে ঢুকা আমার কাজ না। আমি শুধু জানতে চেয়েছিলাম এই যা। মেহের নিজেকে ধাতস্থ করে বড় বড় 2টা নিঃশ্বাস ছেড়ে বলে উঠে, দিন, তারিখ, সময় জিজ্ঞেস করলে আমি হয়তো বলতে পারব না। কিন্তু যেদিন তার চোখে অন্য কাউকে হারানোর জন্য অস্থিরতা দেখেছিলাম, ঠিক সেদিন টের পেয়েছিলাম আমার ভিতরে কিছু একটা ভেঙে গুড়িয়ে গেল। বসন্তের হাওয়া আসার আগেই খরার তাপে ঝলসে গেল আমার মন।
মেহের চোখের কোনোয় বিন্দু বিন্দু অশ্রু দেখা পেতেই আদ্রিতা তাকে জড়িয়ে ধরল। মেহের নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করেও ব্যর্থ হল। এই যন্ত্রণা কোনো নরক যন্ত্রণার থেকে কম না। কিন্তু আফসোস সে নিজেই এই যন্ত্রণার আহ্বান করেছে। নীরের সামনেই বসে আছে কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওন সুক, আর ছো ইয়ং যে কিনা বুসান গ্যাংয়ের লিডার। মিডায় অনেক সময়ই তাকে কোরিয়ার গড ফাদার বলেও ডাকা হয়। লি ওন সুক গ্রিন টির কাপ নিচে রেখে নীরকে কোরিয়া ভাষাতে বলে ওঠে, এখানে আসার কারণ কি চাই তোমার? নীর সিগারেটের লম্বা টান দেওয়া ধোয়া হাওয়ায় উড়িয়ে চো ইয়ানজিয়ান এর উদ্দেশ্য বলে ওঠে, সম্পূর্ণ ফ্রিডম। আমি যা ইচ্ছা তাই করতে পারব, আর একজনের সুরক্ষা চাই, আর এই দায়িত্ব ছো আংইউনের থেকে ভালো কেউ করতে পারবে না। কারণ সম্পূর্ণ কোরিয়াই তার রাজত্ব বলে কথা। লি ওন সুক নীরের কথায় খুব একটা খুশি হল না। ব্যাপারটাও তার ইগো হার্ট হয়েছে, কিন্তু কথাটা ভুল না। এখানে প্রতিপত্তি চো আংইউনের। সে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, এটাই। চো ইয়ানজিয়ান গভীর দৃষ্টিতে তাকায় নীরের দিকে। ৩০ বছর বয়সের গম্ভীর যুবকে তার মনে ধরেছিল আরও বছর ৩ আগে। সে বার ইতালিতে তার বিরাট বড় সাপ্লাই আটকে পড়ায় নীর সেটা সম্পূর্ণ করে দেয়। আর এতে তার লাভ হয়েছিল বেশি। এরপরে নীরকে নিজের দলে আসার অফারও দেয়, কিন্তু নীর তা মানে না। সে কারও অধীনে থাকতে রাজি না। বাদশাহ কি আর সৈন্যপদ স্বীকার করে? নীর ও করেনি। আর যদি আমি রাজি না হয় তাহলে? নীর বাঁকা হাসে। সে নিজের চোখের চশমা খুলে শার্টের গলায় ঝুলিয়ে টান টান হয়ে বসে। বেশি কিছু না। ইতালি, বাংলাদেশ, আফ্রিকা, রাশিয়া সব দেশ থেকে সাউথ কোরিয়ার কানেকশন কেটে দিতে আমার একটা কল যথেষ্ট, আর আমার পাওয়ার সম্পর্ক ধারণা তো আপনার আছেই চো ইয়ানজিয়ান। কি কিছু ভুল বললাম? রাজা সব জায়গাতেই রাজার বেশেই থাকে, হোক সেটা নিজের রাজ্য বা অন্য কারো। চো ইয়ানজিয়ান হাসে। নীর এর থেকে এমন কিছুই আশা সে করেছিল। ঝুঁকে যাওয়ার মতো মানুষ নীর না। লি ওন সুক এবার কথার মাঝেই বলে ওঠে, আমাদের সাহায্যের প্রয়োজন কেন পড়ল? তুমি একাই তো যথেষ্ট। আমাদের ক্ষমতা তোমার থেকে বেশি না তাহলে? নীরের কণ্ঠ শক্ত হয়, গম্ভীর তেজি গলায় বলে ওঠে, নান অফ ইউর বিজনেস। তোমাদের কাজ দিয়েছি, কাজের বিনিময়ে দ্বিগুণ লাভের পার্টনারশিপ দিয়েছি। তাই যা কাজ দিয়েছি ভালো মতো করবে। না হলে নীরের খারাপ দিক সম্পর্কে সবাই জানে। আই হোপ। কথাটা বলেই নীর নিজের চশমা চোখে দিয়ে বেরিয়ে পড়ে। আসিফ কোট হাতে নীরের পিছনে ছুটে। নীরের কপালের রগ দপ দপ করছে, ব্যথায় দাঁড়িয়ে থাকাও দায় হয়ে দাঁড়িয়েছে। গাড়িতে বসতেই শরীর এক প্রকার ছেড়ে দেয় সে। আসিফ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এত জার্নি কেন করছেন ভাই? রিয়াজ তো আছেই, সামলে নিত সব। আর ম্যামের ভাই আর আয়াজও তো কম প্রোটেকশনের ব্যবস্থা করে বোনকে পাঠায়নি। নীর ব্যথা নিয়েও হাসে। তারা আদ্রিতাকে আমার থেকে রক্ষা করার মতো প্রোটেকশন দিয়েছে, আর আমি তাকে স্টিফান সহ সমস্ত ঝড় থেকে রক্ষার করার মতো ব্যবস্থা করে গেলাম। তফাৎ এতটুকুই। নৌশাদ খানের ডিটেইলস পেলি? কোনো গর্তে লুকিয়ে আছে সে? আসিফ নিচু কণ্ঠে বলে, না ভাই, কেউ যেন তাকে কোনো অদৃশ্য বলয়ে লুকিয়ে ফেলেছে। অবশ্য অনেকের ধারণা নৌশাদ খান মারা গেছে। মারা গেছে শব্দটা মস্তিষ্কে প্রবেশ করতেই ভ্রু কুঁচকে ফেলে নীর। আসিফ আবারও বলে উঠে, আপনার অপারেশন আর ও সব ঝামেলার মধ্যে মাঝের 2 বছর ম্যাম বা তার পরিবারের খোঁজ রাখা হয়নি। নীর আর কিছু ভাবতে পারে না। নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। আসিফ আতকে উঠে তা দেখে। গাড়ি হাওয়ার বেগে চালিয়ে হসপিটালে নিয়ে গেল। নীরকে অ্যাডমিট করে চেয়ারে বসে পড়ে আসিফ 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে থাকে। চোখের সামনে ভাসছে 2 বছরের কালো অধ্যায়। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে। কোরিয়ার পরিবেশ বদলে গেছে। শীতের ঠান্ডা আবহাওয়ার মাঝে হঠাৎ করেই তুষার বৃষ্টি শুরু হয়েছে। লম্বা রাস্তা, বাড়ি সবটাই বরফে ঢেকে গেছে।
সাত সকালেই তুষার বৃষ্টি মাথায় নিয়েই আদ্রিতা মাফলার জড়িয়ে এই ঠান্ডায় ফাঁকা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। তার বুকের কোথাও একটা শূন্যতা সে টের পাচ্ছে, কিন্তু সে শূন্যতা আদ্রিতার কাছে খুব একটা পাত্তা না পেয়ে নিজেকে মনের এক কোণে দাবিয়ে নিয়েছে। মেহের নিজেও বেরিয়েছিল আদ্রিতার সাথে, কিন্তু বেশি কিছু দূর হেঁটেই সে পাশের একটা কফি শপে ঢুকে গেছে। এই বরফের মধ্যে গরম কফির স্বাদ আলাদা। মেহের কফি মেশিনের সামনে এসে একটু হতভম্ব হয়, এমন মেশিন সে দেখেছে কিন্তু ব্যবহার করা হয়নি। মেহের একটু ভরকে কোনো বাটন চাপবে বুঝতে না পেরে চলে যেতে নিলেই টের পায় তার পিঠের সাথে শক্ত বুক এসে ঠেকে। পিছনে তাকাতেই দেখতে পাই উঁচু এক যুবক হুডি পরে তার পিছনে এসে দাঁড়িয়েছে। চেহারায় বিদেশি ভাব স্পষ্ট। মেহের কিছু বলবে তার আগেই বিদেশি যুবক স্পষ্ট বাংলায় বলে ওঠে, কোল্ড কফি নাকি হট কফি? মেহের অবাক হয় বিদেশি যুবকের মুখে বাংলা শুনে। নিজের এই অবাকতার রেশ লুকিয়ে মিন মিন করে বলে ওঠে, হট। যুবক আর কিছু জিজ্ঞেস করে না, নিজের মতো করেই সবকিছু দিয়ে একটা কফি অর্ডার করে দেয়। মেহেরের দিকে কফিটা এগিয়ে দিতেই মেহের লাজুক হেসে কফিটা হাতে নেই। যুবকটি মেহেরের লজ্জা বুঝতে পেরে কিঞ্চিত হেসে ওঠে, মেহের যেন এতে আরও লজ্জায় ডুব দেয়। যুবকটি এবার নিজেই জিজ্ঞেস করে, আমি রিয়াজ চৌধুরী। আপনার পরিচয় কি? মেহের সৌজন্যমূলক হেসে বলে উঠে, আমি মেহের সরকার, এখানে ঘুরতে এসেছি। বসা যাক এক জায়গায়, এইভাবে দাঁড়িয়ে থাকাটা মানানসই না। মেহের মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে, আজ না অন্য দিন, আমার ফ্রেন্ড অপেক্ষা করছে, আমার জন্য যেতে হবে। রিয়াজ মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করে বলে ওঠে, তাহলে রাস্তার না হয় সঙ্গী হলাম, আপত্তি আছে ম্যাম? মেহের দুই পাশে মাথা নাড়ায়, অর্থাৎ নেই। রিয়াজের হাসি প্রশস্ত হয়। দুইজন টুকটাক কথা বলছে আর এগিয়ে যাচ্ছে। পথিমধ্যেই মেহের জিজ্ঞেস করে, ডোন্ট মাইন্ড বাট, আপনাকে দেখে ফরেনারই মনে হয়, কিন্তু আপনার কণ্ঠ আর বুলি শুনে বাংলাদেশি। রিয়াজ আবারও হাসে। মেহের তাকায় রিয়াজের দিকে ভালোভাবে। তাদের দেখা হওয়ার পর থেকেই লোকটা শুধু হাসছে। লোকটার মুখে অবশ্য হাসিটা মানিয়েছে বেশ। 6 ফুটের হালকা বলিষ্ঠ লোকটার অতিরিক্ত ফর্সা ত্বকের গালের কাছে লম্বা দাগটাও যেন তার সৌন্দর্যে ভাটা ফেলতে পারেনি। বিদেশিদের মতো ওতটা চোখ ছোট না হলেও মোটামুটি চোখের ধরন, কিন্তু চোখের রঙটা ভিন্ন, হয়তো লেন্স পরে রেখেছে, যার কারণে কৃত্রিম রংটা দেখা গেলেও আসল রং ঠাউর করতে পারল না মেহের। মেহেরের বিশ্লেষণে ভাটা ফেলে রিয়াজ হালকা কেশে মেহেরের ধ্যান তার দিকে আকর্ষিত করল। মেহের কিছুটা লজ্জাও পেল এতে। রিয়াজটা দেখে হালকা হেসে বলে উঠল, আমার মম আমেরিকান ছিল আর ড্যাড বাংলাদেশি, ব্যবসার সূত্রে এখানে আসে। অত বলল, পর দুইজনের প্রণয় ঘটে। ড্যাডের কোনো পিছুটার না থাকায় এই ভিন দেশেই বসতি গড়ে। আর তাদের প্রণয়ের ফল স্বরূপ আমি। ড্যাড ছোটবেলা থেকেই আমাকে বাংলা শিখাত। তারপর একদিন আমার চাচাতো ভাই আসে বাংলাদেশ থেকে, ব্যাস আমার বাংলা রপ্ত হয়ে যায়। আমি বাঙালি হয়ে উঠি আর আমার ভাই বিদেশি। কথাটা বলেই হাসির মাত্রা বাড়িয়ে দিল রিয়াজ। মেহের ও বিনিয়মে হাসল আলতো করে। অতঃপর সামনে তাকাতেই দেখতে পেল আদ্রিতাকে। রিয়াজের থেকে বিদায় নিয়ে 2 পা এগুতেই রিয়াজ ডেকে ওঠে, আবার কবে দেখা হচ্ছে ম্যাডাম? মেহের উল্টো ঘুরে 2 হাত 2 দিকে ছড়িয়ে ঠোঁট উল্টে বুঝায়, কি জানি। রিয়াজ আর 2 কদম সামনে এসে চিল্লিয়ে বলে, কি জানি বললে তর শুনছি না ম্যাম, 1 কাপ কফি একসাথে না খাওয়া অবধি আপনার পিছু ছাড়ছি না। মেহের যেতে যেতে বলে ওঠে, দেখা হলে ইনশাআল্লাহ। হসপিটালের চেয়ারে বসে আছে আসিফ, হাতে রিপোর্ট নিয়ে। রিপোর্ট আগের থেকে ভালো হলেও পরিস্থিতি ভালো না। আসিফ চেয়ারে মাথা এলিয়ে দেয়। 5 বছর আগে নীর যখন ইতালি থেকে বাংলাদেশ এসেছিল, তখন নীরের বিপক্ষ শত্রু সে সুযোগ লুফে নীরের বাড়িতে ঘাপটি মেরেছিল, নীরের গার্ডসগুলোকে মেরে। নীর যখন ইতালি ফিরে যায় হঠাৎ হওয়া আক্রমণে খেই হারিয়ে ফেললেও প্রায় সবগুলোকেই ঢের করেছিল, কিন্তু কোনোভাবে একটা গুলি তার মাথায় গেঁথে যায়। দীর্ঘ 2টা বছর লোক সমাজের আড়ালে নীরের ট্রিটমেন্ট চলে। দীর্ঘ 2 বছর কোমাতে ছিল নীর। তারপর জ্ঞান ফিরে আসার পরে আবারও বিজনেস আর আন্ডারওয়ার্ল্ড 2টা সামলিয়ে চলতে নিজের দিকটা দেখেনি।
কিন্তু সপ্তাহ খানেক ধরে নিজের অসুস্থতা টের পেতে বেগ পোহাতে হয়নি। আর এর মধ্যে এত ঝামেলা। অবশ্য আদ্রিতাকে বিদেশে পাঠিয়ে আদ্রিয়ান বুদ্ধিমানের কাজ করেছে। কোরিয়া শহরটা কারো নজরে তেমন আসবে না। কারণ নীরের কোরিয়াতে আসা যাওয়া একেবারেই শূন্যর কোঠাতেই বলা চলে, আদ্রিয়ান ও অন্যত্র দেশেই থাকত। তাই এই দেশটার দিকে কোনো সন্দেহ আনবে না। যা নীর, আদ্রিতা দুইজনার জন্যই সুরক্ষিত। আসিফ দীর্ঘশ্বাস ফেলে। কালকেই নীরের ডিসচার্জ হয়ে যাবে। কিন্তু আসিফ একটা জিনিস বুঝে পায় না, নীরের এই এত চিন্তা কি নিয়ে? আসিফ আজও নিজের বসকে বুঝে উঠতে পারে না। এরই মধ্যে একজন নার্স এগিয়ে আসে আসিফের দিকে। আসিফ তাকে দেখে ভ্রু কুঁচকে ফেলে 3 দিন ধরে মেয়েটা তার আগে পিছে কেমন ঘুর ঘুর করছে। ব্যাপারটা যদি আসিফের সাধের ময়না জানে তাহলে তার কপালে শনি তা ধিন ধিন করে নাচবে। ততক্ষণে নার্সটা আসিফের সামনে এসে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে হেসে ইংরেজিতে বলে ওঠে, আপনাকে পেশেন্ট ডাকছে। আসিফ মাথা নাড়িয়ে নীরের কেবিনে প্রবেশ করে বুকে হাত দিয়ে তওবা আস্তাগফিরুল্লাহ হাওড়ায় বেশ কয়েকবার। দরজার সাথে রোমাঞ্চ করা শেষ হলে ভিতরে আই। নীরের কণ্ঠ গম্ভীর হলেও তাতে রসিকতা ভরপুর। আসিফ টের পেলেও পাত্তা দেয় না। নীরকে তৈরি হতে দেখে আসিফ মিনমিন করে বলে ওঠে, ভাই আপনি রেডি হচ্ছেন কেন? রিলিজ তো কালকে। নীর হালকা হাসার চেষ্টা করে, কি করে বুঝাবে তার মনে সদ্য লাগা বসন্তের হাওয়া তাকে জ্বালাতন করছে বড্ড। বারবার সে হাস্যোজ্জ্বল মুখশ্রী মানসপটে ভেসে উঠছে। নীরকে ভিতর থেকে অস্থির করে তুলছে, কিন্তু তা নীর স্বীকার করে না, উল্টা দিকে সুর তুলে বলে ওঠে, একজনকে শাস্তি দেওয়া লাগবে বুঝলি। পাখা বড্ড গজিয়েছে আমাকে না জানিয়ে, আমার থেকে পালাতে এত দূর এসেছে, শাস্তি কি প্রাপ্য না? আলতাপ প্রাপ্য, আর তার প্রাপ্যটুকু না মেটালে শান্তি যে আমি পাব না। আর আমাকে শান্তিতে না থাকতে দিয়ে সে শান্তিতে ঘুরঘুর করবে, এটা তো আরও অন্যায়। আসিফ হতাশ নিঃশ্বাস ফেলে নিজের বসের দিকে আহত দৃষ্টি নিক্ষেপ করে। তার দৃষ্টি এমন, আপনাদের এই প্রতিশোধ খেলাই কবে না জানি আমি শহীদ হয়ে যায়। আদ্রিতা নিশ্চুপ বসে আছে লেকের কাছে। কিছু দূর একটা গাড়ি দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে। না কেউ নিচে নামছে না তো গাড়িটা সেখান থেকে যাচ্ছে। আদ্রিতা হাসে। আজকাল সে এই লোকের অবস্থান সম্পর্কে বুঝে খুব ভালো মতোই, তার অস্তিত্ব টের পায়। কিন্তু কেন পাবে এটা তো উচিত না। পাশাপাশি বসে আছে নিরাদ্রিতা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারিদিকের স্নিগ্ধ পরিবেশের মাঝে, পাখিদের কিচিরমিচির কোলাহলের মাঝে নিশ্চুপ দুই মানবীর মধ্যে বিরাজ করা এই নিস্তব্ধতা হাজারো শব্দের বহিঃপ্রকাশ হিসেবে কাজ করছে। তবুও এই নিশ্চুপ পরিবেশকে ভেঙ্গে আদ্রিতা বলে ওঠে, কিসের জন্য এই প্রতিশোধ খেলছেন নীর? রুদ্র চৌধুরী কি করেছে আমার বাবা? কি করেছি আমি? কিসের এই ঘৃণা, কিসের এই শাস্তি? কেন পিছু ছাড়ছেন না আমার? কেন সেদিন বিয়ে করেছিলেন আমাকে? কি জন্য? নীর সিটে এলিয়ে দেওয়া মাথা আদ্রিতার দিকে ঘুরায়। তার দৃষ্টি শান্ত। সেখানে ব্যথা, কষ্ট, সুখ, রাগ কোনো অনুভূতি খুঁজে পেল না আদ্রিতা। যেন কোনো পাথর মানব। আদ্রিতা শুকনো ঢপ গিলল কিন্তু ভয় পেল না। আজব একটা জিনিস ইদানিং আদ্রিতা টের পেয়েছে, এই লোকের আশেপাশে এখন আর তার ভয় লাগে না। কিন্তু কেন? আবার উত্তর নেই তার কাছে। নীর আদ্রিতার চুলের ভাঁজে হাত গলিয়ে তাকে নিজের মুখোমুখি নিয়ে আসে। জানতে চাও সুইটহার্ট, কিসের এই ঘৃণা, কিসের এই রাগ, প্রতিশোধ সবটা? আদ্রিতা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নীরের অনুভূতিহীন নজরে। চুলের মুঠি ধরে রাখা নীরের হাতে ক্রমশ শক্ত হতে থাকে। তবুও আদ্রিতা উফফ অবধি করে না। সে জানতে চায় আজ সবটা। নীর আবারও গম্ভীর গলায় বলে ওঠে, ন্যায় সত্যবাদী ব্যারিস্টার আমিরুল চৌধুরী আমার ড্যাড। ছোটবেলা থেকেই দেখে এসেছি ন্যায়ের জন্য তিনি নিজের জীবনকেও বাজি রাখতে পিছপা হয়নি। আমিও বড় হয়ে ড্যাডের আদর্শর পথে পা বাড়াতে চেয়েছিলাম, কিন্তু কপাল শালা অন্য কিছুর পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল। সে যাই হোক, এবার আসি প্রতিশোধ খেলার একদম শুরুর পাতায়। মন দিয়ে শুনবা কেমন? আদ্রিতা নিজের অজান্তেই মাথা কাত করে। নীর হাসে।
আদ্রিতার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলতে শুরু করে, আপনাদের আমি শুনাই। আমিরুল চৌধুরী এতিম ছিলেন। 4 বছর বয়সে তাকে এক পরিবার দত্তক নেয়। নিঃসন্তান সে দম্পতি আদরে ভালোবেসে আমিরুল চৌধুরীকে মানুষ করে। আমিরুলের একমাত্র সাথী ছিল নৌশাদ খান। 2 বন্ধু স্কুল জীবন থেকে শুরু করে ভার্সিটি জীবনও একসাথেই কাটিয়েছিল। 2 জনার চোখে 2 রকম স্বপ্ন থাকলেও উদ্দেশ্য ছিল এক, তা হল ন্যায়। একজন হয় ক্রিমিনাল জার্নালিস্ট, আরেকজন হয়ে ব্যারিস্টার। 2 জনের বন্ধুত্ব সময়ের সাথে গাঢ় হতে থাকে, আর এ দেখে জলার মানুষেরও অভাব ছিল না। তাদের দেখে সবচেয়ে বেশি হিংসায় দগ্ধ হতো নৌশাদ খানের বড় ভাই আমজাদ খান। এদিকে 2 বন্ধুর সম্পর্কের মতো তাদের সহধর্মিণীরাও একে অপরের বন্ধু হয়ে ওঠে। ভালোই যাচ্ছিল তাদের দিন। এরই মাঝে আদ্রিতা আর নীরের বিয়ের প্রসঙ্গ তুলেছিল নৌশাদ আর আমিরুল, অবশ্য তা সবার অজান্তেই। কিন্তু আমিরুল নিজের ছেলেকে ঠিকই জানিয়েছিলেন। ছোট নীর সে থেকেই তার পুতুলকে নিজের পুতুল বউ বানানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। পাগলাটে নীর আদ্রিতাকে অন্য কারো সাথে খেলাতো দূর আশেপাশে কেউ আসলেও তাকে মেরে টেরে ভাগিয়ে দিত, যার কারণে আদ্রিতা ভয়ে নীরের থেকে দূরে থাকত। ছোট আদ্রিতা 10 বছর বয়সী নীরের অনুভূতি সম্পর্কে অবগত ছিল না। দিন গড়ায়, এরই মাঝে নৌশাদ খানের কাছে একটা কেস আসে। বিশাল বড় ড্রাগ ডিলের সূত্র পায় সে। সব তদন্ত করে নিজের প্রাণের ঝুঁকি নিয়েই ড্রাগ ডিলারদের পুলিশের হেফাজতে নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু তার এই প্রচেষ্টা আমিরুল তার এক রায়ে ভেস্তে দিয়ে দেন। তিনি তাদের নির্দোষ বলে ঘোষণা করে। এতে 2 বন্ধুর মধ্যে ফাটল ধরে। নৌশাদ কোনোভাবেই মানতে রাজি ছিল না তার বন্ধু এমন কিছু করতে পারে। তাই সে নিজে যায় আমিরুলের কাছে, সাথে ছিল ছোট আদ্রিতা। নীর তখন সদ্য মা হারা নিজের বোনকে নিয়েই ব্যস্ত থাকত। নওমি চৌধুরী কিন্তু নীরের নিজের বোন। আদ্রিতাও ছোট নওমিকে দেখতেই বাবার পিছু নিয়েছিল। নৌশাদও মানা করেনি। নিজের মেয়েকে সাথে নিয়েই রওনা দিয়েছিল প্রাণপ্রিয় বন্ধুর বাড়িতে এক বুক আশা নিয়ে। কিন্তু সেখানে যেতেই দেখতে পায় আমিরুল চৌধুরী ড্রাগ ডিলারের কাছ থেকে একটা ভারী সুটকেস নিচ্ছে। আর তার বদলে আমিরুল তাকে একটা পেনড্রাইভ আর সাথে সব প্রমাণগুলো দিয়ে দিচ্ছে। নৌশাদ তাদের বেরিয়ে যাওয়ার পরেই ভিতরে প্রবেশ করে। আমিরুলকে হাজারবার জিজ্ঞেস করার পরেও আমিরুল মুখ খুলে না। তর্কাতর্কির এক পর্যায়ে আমিরুল হাত তুলে নৌশাদের উপরে, ছোট আদ্রিতা তটস্থ হয়ে সবটাই দেখে। তার মাথায় একটা কথা ঢুকে যায়, ভালো বাবাই পচা আব্বু পাগল। আদ্রিতার জন্য এইটুকু ধারণ করা খুব কঠিন কিছু ছিল না। এর পরের দিনই নৌশাদ পুলিশ সহ উপস্থিত হয় আমিরুলের বাড়িতে। আমিরুল এই অপমান অপদস্থ সহ্য করতে পারেনি। কেস তো আর ছোট খাটো ছিল না। আদালতেও তাকে অপমান করা হয়। ছোট আদ্রিতাকেও প্রশ্ন করে। আদ্রিতাও যা দেখেছে সব বলে, কিন্তু সে বলা ভালো বাবাই পচা কথাটা নীরের মস্তিষ্কে গেঁথে যায়। বাবাকে আইডল মেনে চলা ছেলে মেনে নিতে পারেনি আদ্রিতার এই বচন। আর যে যায় বলুক, আদ্রিতা কেন বলবে তার ড্যাড খারাপ? ভিড়ের অনেকেই তার দিকে স্যান্ডেল, টমেটো, ডিম, পাথর নিক্ষেপ করে। ছোট নীর ফ্যালফ্যাল করে দেখতে থাকে নিজের আদর্শ বাবার অপমান। নৌশাদের চোখেও পানি ছিল। কিন্তু সে দিশেহারা পথিকের মতো 5 বছর হন্য হয়ে খুঁজে গেছে আমিরুলের এমন করার পিছনে কারণ কি ছিল। আর এক সময় এসে জানতেও পারে তার প্রিয় বন্ধু সবটাই করেছিল নৌশাদ আর তার পরিবারকে বাঁচাতে। আমিরুলকে ব্ল্যাকমেইল করেছিল তার সবচেয়ে দুর্বল জায়গা নিয়ে। সব শুনে ভেঙে যায় নৌশাদ। বন্ধুর থেকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ অবধি পায় না। কারণ নীর আগেই আমিরুলকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিল। বাংলাদেশে তখন আমিরুল ফেরার আসামির লিস্টে। কিন্তু তবুও নৌশাদ প্রমাণ করেছিল আমিরুল নির্দোষ। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে যায়। অপমান সহ্য করতে না পেরে আমিরুল ব্রেন স্ট্রোক করে কোমায় তখন। আর নীর প্রতিহিংসার অনলে পুড়ে পুড়ে নির্দয় পাষাণ হয়ে ওঠে। সবটা বলে থামে নীর। আদ্রিতার চোখে পানি। তার মনে নাই এত কিছু কি করে থাকবে, কতটুকু বয়স ছিল তার। এত সব বুঝত না সে, কিন্তু তার আব্বুর এখানে কি দোষ?
যা দেখেছে, যা প্রমাণ পেয়েছে, সে হিসেবেই তো বয়ান দিয়েছে এর প্রতিশোধে নীর এত নিচে নামবে। তার আব্বুর মৃত্যুটা এত ভয়ঙ্কর আর নির্মম বানিয়ে দিয়েছে, তাও বুঝি প্রতিশোধের আগুন বাকি থাকে? সেদিনের সে বিয়েটাও প্রতিশোধ ছিল। আর এই কয়েকদিনের ব্যবহার, তার আশেপাশে ঘুরঘুর, তার কাছে আসা সবটাই প্রতিশোধের জন্য। আদ্রিতা নীরের বুক থেকে উঠে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞেস করে, সব প্রতিশোধ ছিল স্যার? নীর তাকায় আদ্রিতা অশ্রুতে টলমল করা চোখের দিকে। সে চোখ নীরের সহ্য হল না। বুকের ভিতর কেমন চিনচিন করে উঠে, নিজের হাত দিতে জায়গাটাকে চুলকানোর মতো করে বলে উঠে, হ্যাঁ, প্রতিশোধ ছিল সব। প্রতিশোধ? কিসের প্রতিশোধ স্যার? আপনার বাবা শুধু মাত্র কোমায় আছে, আপনি চাইলেই তাকে উঠতে পারবেন, তাকে দেখতে পারবেন, নিজের মনের সব কথা তাকে জানাতে পারবেন। তার সুস্থ হওয়ার সম্ভাবনা আপনার শেষ নিঃশ্বাস অবধি থাকবে। কিন্তু আমার আব্বু বেঁচে নেই, আপনি তাকে বাঁচতে দেননি। সে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। আমি চাইলেই তাকে উঠতে পারবো না, দেখতে পারবো না। সে চলে গেছে, সে আর ফিরবে না। আমি একা, আমি নিঃস্ব। সবটা বলে থামে নীর, আদ্রিতার চোখে পানি। তার মনে নাই এত কিছু কি করে থাকবে, কতটুকু বয়স ছিল তার? এত সব বুঝত না সে, কিন্তু তার আব্বুর এখানে কি দোষ? যা দেখেছে, যা প্রমাণ পেয়েছে, সে হিসেবেই তো বয়ান দিয়েছে এর প্রতিশোধে নীর এত নিচে নামবে। তার আব্বুর মৃত্যুটা এত ভয়ঙ্কর আর নির্মম বানিয়ে দিয়েছে, তাও বুঝি প্রতিশোধের আগুন বাকি থাকে? সেদিনের সে বিয়েটাও প্রতিশোধ ছিল। আর এই কয়েকদিনের ব্যবহার, তার আশেপাশে ঘুরঘুর, তার কাছে আসা সবটাই প্রতিশোধের জন্য। আদ্রিতা ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করলেও ছাড়ে না নীর, হাতের বাঁধন আরও মজবুত করে কাতর কণ্ঠে বলে ওঠে, আমার ড্যাড সেদিন পুলিশের হেফাজতে বা আদালতের বাহিরে মানুষের কথার আঘাতে স্ট্রোক করেনি, বরং তার প্রিয় পুতুল বাচ্চার মুখে শোনা খারাপ শব্দটা আর তার প্রাণপ্রিয় বন্ধুর অবিশ্বাস তাকে ভিতর থেকেই মেরে ফেলেছিল। হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তোমার চোখের পানিতে নিজেকে শান্ত করতে চেয়েছিলাম। তোমাকে আর তোমার আব্বুকে তিলে তিলে শেষ করে নিজের ড্যাডের সমস্ত অপমানের প্রতিশোধ নেওয়ার জেদ পুষেই মাঠে নেমেছিলাম। কিন্তু আমি ব্যর্থ হয়েছি, তোমাকে ভালোবাসব না করে করেও ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো সুইট হার্ট, তোমার আল্লাহর সাক্ষী, আমি হাজার নিষেধাজ্ঞা জারি করেছিলাম নিজের মনের উপরে, কতবার শাসন করেছি, কিন্তু ফলাফল হিসেবে আমার মন আরও বেশি ঝুঁকেছে তোমার দিকে। আমি ব্যর্থ, এই ঘৃণার খেলাই আমি ব্যর্থ সুইট হার্ট। নীরের কোনো কথায় যেন শ্রবণ হল না আদ্রিতার। প্রতিশোধ শব্দটা তার মস্তিষ্কে দেব বসেছে। নিজের আব্বুর মৃত্যু দিনটা চোখের সামনে জ্বলজ্বল করছে। আর তার পরের ঘটনা তাকে মৃত্যু সমান যন্ত্রণা পোহাতে বাধ্য করে। নীর প্রতিশোধ নিয়েছে, তার আব্বু ঠিক সেভাবেই মরেছে, অসম্মান, অপমানিত হয়ে, নিজের চোখে ছোট হয়ে। তার শিক্ষাকে মাটিতে মিশে যেতে দেখে, নিজের মেয়েকে কুলসিত হতে দেখে মরেছে। আর আদ্রিতা, সে তো নিজের সর্বস্ব হারাতে বসেছিল। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, সবটাই প্রতিশোধ ছিল? নীর তাকায় আদ্রিতা অশ্রুতে টলমল করা চোখের দিকে। সে চোখের এই অশ্রু, এই অসহায়তা নীরের সহ্য হল না। বুকের ভিতর কেমন চিনচিন করে উঠে, নিজের হাত দিতে জায়গাটাকে চুলকানোর মতো করে রাশভারী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, প্রতিশোধ ছিল সব। আদ্রিতা এবার চিৎকার করে উঠে, তার ধৈর্য সমস্ত বাদ যেন আজকে শেষ হয়ে গেছে। সে নীরের কলার চেপে চিল্লিয়ে বলে ওঠে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ নীর রুদ্র চৌধুরী? আপনার বাবা শুধু মাত্র কোমায় আছে, আপনি চাইলেই তাকে উঠতে পারবেন, তাকে দেখতে পারবেন, নিজের মনের সব কথা তাকে জানাতে পারবেন। তার সুস্থ হওয়ার সম্ভাবনা আপনার শেষ নিঃশ্বাস অবধি থাকবে। কিন্তু আমার আব্বু বেঁচে নেই, আপনি তাকে বাঁচতে দেননি। সে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। আমি চাইলেই তাকে উঠতে পারবো না, দেখতে পারবো না। সে চলে গেছে, সে আর ফিরবে না। আমি একা, আমি নিঃস্ব। কিসের প্রতিশোধ নিলেন এক অবুঝ বাচ্চার একটা বাক্যের জন্য? তাকে সারা জীবনের অপরাধ বোধে ভুগতে দিয়ে দিলেন।
তাকে তার মৃতপ্রায় বাবার সামনে নষ্টা অপবিত্রা বানিয়ে দিলেন কেন? একজন মৃত্যুপ্রায় মানুষের মৃত্যুকে এতটা কঠিন বানিয়ে দিলেন কেন নীর চৌধুরী কেন? নীর অবাক লেচনে তাকিয়ে রইল আদ্রিতার দিকে। আদ্রিতা কি বলছে তার মাথায় ঢুকছে না কিছু। সে তসময় মতোই নৌসাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিল। আদ্রিতা টাকা নিয়ে বের হওয়ার সাথে সাথেই হসপিটালে কল দিয়ে প্রপার চিকিৎসা করার হুকুম জারি করেছিল। আর আদ্রিতাকে তো পতিতা পল্লীতে প্রবেশ করার আগেই আসিফ তাকে তার কাছে নিয়ে এসেছিল। তাহলে কিসের নষ্টা কিসের অপবিত্রা? আবার নৌসাদ খান বেঁচে নেই কি সব বলছে আদ্রিতা? কিছুই নীরের মস্তিষ্ক ধরতে পারছে না। নীর আদ্রিতাকে কিছু বলতে যাবে তার আগেই তার দৃষ্টি যায় তার গাড়ির দিকে ধেয়ে আসছে একটা ট্রাক। নীর চমকে উঠে দ্রুত গতিতে আদ্রিতাকে ছাড়িয়ে ধাক্কা দিতে চাইলে আদ্রিতা আঁকড়ে ধরে নীরের হাত। নীর চোখ গরম করে তাকায়, গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগিয়ে নিতে নিতে বলে, হাত ছাড়ো আর লাফ দেও ইডিয়েট। কেউ সুস্থ মস্তিষ্কে পরিকল্পনা করেছে। আমরা নেটওয়ার্ক ক্ষেত্রের বাহিরে। কেউ জানে না আমরা কোথায়। পিছনে ট্রাক সামনে খাদ। লাফ দেও সুইটহার্ট, জেদ করো না। আদ্রিতা শুনে না নীরের কথা। নীরের শার্ট টাকরে চোখ বন্ধ করে বিড় করে বলে ওঠে, আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি আপনাকে ছাড়ছি না নীর। এইভাবে আমার সাথে বেইমানি করতে পারেন না আপনি। আমি আপনাকে মাফ করব না। ঘৃণা, প্রতিশোধের লড়াই এখনও অবশিষ্ট নীর। এখনও অবশিষ্ট। আর কিছু বলার আগেই টের পায় তার শরীর শূন্য ভাসছে। খুব যত্নে কেউ তাকে বাহু ডোরে আঁকড়ে নিয়েছে। নিভু নিভু চোখে শুধু চাপ দাড়ি ব্যতীত আর কিছুই তার চোখে পড়েনি। নীর তাকে নিয়েই ঝাঁপিয়ে পড়েছে খাদে। তাকে সুরক্ষিত বলয় হিসেবে নিজের বাহুডোরে যত্ন করে আগলে নিয়েছে নীর। ট্রাক ড্রাইভার হতভম্ব হয়ে যায়। সে শুধু নীরকে শেষ করে আদ্রিতা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এইভাবে যে দুইজনে লাফ দিতে বুঝতে পারেনি। সে ক্রোধে ফেটে পড়ে বিড়বিড় করে বলে ওঠে, না, এটা হতে পারে না। ওই মেয়েকে জীবিত চেয়েছিল স্যার। এখন আমি কি জবাব দিব? সব তথ্য ওই মেয়ের সাথে এইভাবে শেষ হতে পারে না। এইভাবেই কি শেষ হয়ে গেল নীর আদ্রিতা? বসন্ত তো এলো না তাদের জীবনে। খরার তাপ কমতে শুরু করেছিল, বরফ ভেঙেছিল প্রায়, তবুও কি শুরু হল না তাদের বসন্তের অধ্যায়ের সূচনা? আদ্রিয়ান একের পর এক নিজের গার্ডের নাম্বার ট্রাই করে চলেছে, কিন্তু প্রতিবার নট রিচেবল। আদ্রিয়ান মেহেরকে কল দিল, মেহের ও ভয় কল রিসিভ করে না। সে খুঁজতে খুঁজতে হয়রান, তার কাছেও এই দেশ অচেনা। কি করে খুঁজবে সে আদ্রিতাকে? আদ্রিয়ান আর ধৈর্য ধরতে পারে না। হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিবে এমন সময় তার সামনে এসে দাঁড়ায় নওমি। কিন্তু আজকে তার শরীরে ওয়েস্টার্ন পোশাক নেই, বরং আজ সে শালীনভাবে টকটকে লাল রঙের শাড়ি। তার সাথে মানানসই অলংকার আর সাজ। যে কোনো পুরুষ এক দেখায় এই নারীর রূপে মুগ্ধ হয়ে আটকে যেতে বাধ্য। কিন্তু আদ্রিয়ানের চোখে মুগ্ধতা নয়, বরং ভিড় করল বিরক্তির রেশ। এই মেয়ের নিত্যদিনের নাটকে অতিষ্ঠ সে। আদ্রিয়ান এই বিরক্ত চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে এগিয়ে এল আদ্রিয়ানের দিকে। লাজুক হেসে কানের পিঠে চুল গুজে বলে ওঠে, কেমন লাগছে আমাকে মিস্টার পাগলের ডাক্তার? একদম আপনার মন পছন্দের নারী। ঠিক এমনটাই চাইতেন তাই না? ভদ্র নম্র, আবার ত বলেন করবেন আমাকে বিয়ে? আদ্রিয়ানের ধৈর্য সীমা পেরিয়ে যায়, ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় নওমির গালে। নওমির ফর্সা গোলাপি গাল মুহূর্তে লাল হয়ে ওঠে, যেন এখনই রক্ত ছলকে বেরিয়ে আসবে। ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু নওমির ঠোঁটে হাসি। আদ্রিয়ানের খারাপ লাগলেও কাট কাট গলায় বলে ওঠে, তোমার মতো বেয়াদব, বেহায়া মেয়ে মানুষ আমি আর দেখিনি। একটা মানুষ ঠিক কতটা নিচু নামতে পারে? আর কোনোদিন যদি তোমাকে আমার সামনে দেখেছি, সেদিন তোমার শেষ দিন হবে। কথাটা বলেই আদ্রিয়ান চলে যায়। নওমি রাস্তাতেই বসে থাকে, তার চোখে পানি থাকলেও ঠোঁটে হাসি। গালে হাত দিয়ে এবার উচ্চস্বরে হেসে ওঠে,
পাগলের মতো বিড়বিড় করে বলে ওঠে। হার তো মানব না ডাক্তার, পাগলের ডাক্তার হয়েছেন। পাগলামি দূর না করে কিভাবে পালানো? এ তো সম্ভব না। এই জীবনে নওমি আপনার পিছু ছাড়বে না। চলবে ইনশাআল্লাহ।